বিউটি কন্টেস্টে প্রথম হয়ে গোল্ড মেডেল জিতে নিল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলির এমন কাণ্ড দেখে রেগে যায় ঈশানী। ঈশানী তখন বলতে লাগলো, মৌলি তুমি আর এক মুহূর্ত এখানে থাকবে না, তুমি না এখানে থাকার যোগ্যই না, এক্ষুনি এই পার্টি ছেড়ে তুমি চলে যাবে। সব কিছুতে তুমি সব সময় বাড়াবাড়ি করো, কেন এমনটা করো? ও তুমি তো রায়বাড়ির মেয়ে হতে পারো না, রায়বাড়ির মেয়ে হলে তো তুমি এমন আচরণ করতে পারবে না। ছোট লোকের মতো তুমি কি করে এই আচরণটা বাণীর সাথে করতে পারলে? মৌলি তখন বলতে লাগলো, কেন মম, আমি ভুল কি করেছি? কাজের মেয়ে প্রথম পরীক্ষা পাশ করেছে, তা নিয়ে তোমরা একটু বাড়াবাড়ি করছো না? তখনই ঈশানী বলতে লাগলো, খবরদার, তোমার মুখে না এসব কথা মানায় না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন দাদু বলতে লাগলো, হ্যাঁ আমি এই সমস্ত কিছুতে কিন্তু বাণীকে সমর্থন করি না, তবে আজকে বাণী যেটা করলো তার জন্য আমি খুবই গর্বিত। বাণী বিয়ে হয়ে যাওয়ার পরও এই কথা বলতে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, দুটো বিয়ে বলো না, সেই কথাটা কেন বলছো না? তখন দাদু রেগে যায় নয়নতারার উপরে, আর তারপরে বলতে লাগলো, বাণীর বিয়ে হয়ে যাওয়ার পরেও, বাচ্চা হয়ে যাওয়ার পর বাণী লেখাপড়াতে মন দিয়ে এতটা ভালো রেজাল্ট করেছে, তাতে আমি খুব খুব খুশি হয়েছি বাণী, আমি খুব গর্বিত। আগেকার দিনে দাদু ঠাকুমারা বলতো না, তোকে সোনার কলম বানিয়ে দেবো, এমন এমন কথা বলতো না? তাই আমি তোমাকে আজকে একটা সোনার কলম গিফট করলাম। এই বলে একটা সোনার কলম যখন দিতে যায় তখনই রেগে যায় মৌলি। মৌলি তখন তার ঠাম্মিকে বলতে লাগলো, দেখো দেখো ঠাম্মি, তুমি একবার দেখো কিভাবে সোনার কলমটা দিয়ে দিচ্ছে বাণীকে, তুমি কেন কিছু বলছো না? তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, অনেক কষ্টে করে একটা তেতো ওষুধ মুখে দিয়ে এই বাড়িতে ঢুকেছি, না বাবু আমি এখন আর কোনো কথা বলতে পারবো না। তখন বাণী প্রচণ্ড রেগে যায়। এদিকে তখন পিনাকি বলতে লাগলো, বাবা তো কোনো কিছু ভুল বলেনি, সত্যি তো বানি পড়ালেখা করে এই বয়সে অসাধারণ রেজাল্ট করেছে। এই কথা বলতে মৌলি তখন বলতে লাগলো, আমি আমিও তো ভালো রেজাল্ট করেছি, আমি তো আবার আর কুইন ও হয়েছি। এই কথাটা বলতে তখন হঠাৎ করে অন্তরা বলতে লাগলো, হ্যাঁ বিউটি ফ্যাশনে তুমি প্রথম হয়েছিলে, কিন্তু তোমার খেতাবটাও তো ছিনিয়ে নেওয়া হয়েছে। তখন মৌলি রেগে যায় অন্তরার উপরে। এদিকে পিনাকি তখন বলতে লাগলো, মৌলি তোমার বাড়াবাড়ি না আমারও ভালো লাগছে, কেন এতটা তুমি নিচে নেমে যাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। বারবার করে মৌলিকে অপমান করতে এসে তো তুমি নিজেই ছোট হয়ে যাচ্ছ, তুমি সেই বিষয়টা কেন খেয়াল করছো না? তখন মৌলি বলতে লাগলো, শুনো, তোমরা ওর এই বিষয়টা নিয়ে এতটা কেন বাড়াবাড়ি করছো? আমি কি কোন সময় খারাপ রেজাল্ট করেছি? আমিও তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, আর বানি সামান্য মাত্র 12 পাস করেছে, আর তাতে তোমাদের এতটা মাতামাতি? তখন ঈশানী বলতে লাগলো, না, আমরা তো এতটা মাতামাতি করছি না, যে যেমন রেজাল্ট করছে তাকে তো তেমন ভাবে অভ্যর্থনা করতে হবে। আর বাণী যে কাজটা করেছে, বাণীর লেখাপড়া জীবনে যে কতটাই বাধা এসেছে সেটা তো একমাত্র আমরা জানি। দাদু তখন বলতে লাগলো, শুনো মৌলি, তোমাকে আমি একটা কথা বলে রাখি, বাণী এই বয়সে চ্যালেঞ্জ ধরো, প্রত্যেকটা চ্যালেঞ্জে কিন্তু জিতে যাচ্ছে, আর তুমি কি করছো? তখনই মৌলি বলতে লাগলো, কেন, আমি কি এই বয়সে লেখাপড়া করবো আবার নতুন করে? দাদু তখন বলতে লাগলো, আমি তো তোমাকে সেটা বলছি না দাদু, বাণী তো নিজেকে সবকিছুতে যোগ্য প্রমাণ করছে, তাহলে তুমি তুমি কি করছো? এদিকে মৌলি তখন রেগে বলতে লাগলো, আমি আমি এটা কিছুতে মেনে নিতে পারবো না, তোমরা আমার সাথে এভাবে অন্যায় করছো কেন? কেন এতটা অন্যায় করছো? আমি তো তোমাদেরই মেয়ে। তারপরে ঈশানী বলতে লাগলো, বাণী আমি তোমাকে কিছু দিতে চাই, আজকে পরীক্ষা তুমি এত ভালো রেজাল্ট করেছো, তার জন্য তোমার কিছু গিফট পাওয়া অনিবার্য দরকার। এই বলে বাণী আর পিনাকি আর ঈশানী মিলে একটা স্বর্ণের হার পরিয়ে দিতে থাকে। তখন মৌলি বলতে লাগলো, মম মম তুমি এমনটা করতে পারো না। ঈশানী তখন বলতে লাগলো, মৌলি মৌলি তুমি এতটা ছোট মনের মানুষ কবে থেকে হয়ে গেলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপরে ঈশানী বলতে লাগলো, বানি তোমাকে আমি আরেকটা জিনিস দিতে চাই, সেটা কি তুমি নেবে? তোমার অনুমতি নিয়ে আমি তোমাকে দিতে চাই। তখন বানি বলতে লাগলো, কি দেবেন মা, দিন না। তখন বানি বলতে লাগলো, আমি যখন মাধ্যমিকে মেয়েদের মধ্যে তৃতীয় স্থান হয়েছিলাম, তখন আমার বাবা আমাকে এই ঘড়িটা কিনে দিয়েছিল। আমার বাবার যতটুকু ক্ষমতা ততটুকুই দিয়েছে, আর আজকে আমি তোমাকে সেই ঘড়িটা দিতে চাই। এই বলে ঘড়িটা যখন হাতে দে বানি তখন খুশি হয়ে বলতে লাগলো, মা আপনি আমাকে যেটা দেবেন সেটাই আমার কাছে অনেক মূল্যবান জিনিস। এই বলে বানি যখন ঘড়িটা হাতে নেয় তখন মৌলি বলতে লাগলো, মম তুমি তো আমাকে কোনোদিন এই ঘড়িটা দাওনি, আমিও তো ভালো রেজাল্ট করেছি। তখনই ঈশানী বলতে লাগলো, কেন কেন মৌলি, আমি তো তোমাকে অনেকবার ঘড়িটা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি এটা সস্তা বলে নিতে চাওনি, তুমি কি ভুলে গিয়েছো সবটা?
তখন মৌলি আর কোনো কথা বলে না। এরপরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে যে যার যার মতো করে চলে যায়। অন্যদিকে সাথী তখন বাণীকে বলতে লাগলো, "শোনো বাণী, আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি কিন্তু তোমার নিজের দিকে একদম খেয়াল করছো না।" এদিকে অনিরুদ্ধ তখন বাণীকে বলতে লাগলো, "বাণী, আমি বিউটি কন্টেস্টে তোমার নামটা লিখিয়ে দিয়েছি। আমার না অনেক অপমান লেগেছে। মৌলি তোমাকে এতটা ছোট করলো আজকে।" তখন সাথী বলতে লাগলো, "এই অনিরুদ্ধ, তুই না একটু বেশি বাড়াবাড়ি করছিস। বানি এখন এ সময়ে কোথাও যাবে না, বুঝতে পারছিস?" বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, মাসিমণি চাইছেন না সেজন্য আমি স্কুলে পর্যন্ত যাইনি। আমি ডিস্ট্যান্টে পরীক্ষা দিয়েছি। কতটা আমি খেটেছি।" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি চাই না আমার নাতির কোনো ক্ষতি হোক। আমি সেটা চাই না।" তখন বানি বলতে লাগলো, "আমিও চাই না। মিস্টার চ্যাটার্জি, আপনি কেন আমাকে নামটা দিতে গেলেন? আর আমি তো সে বিষয়ে কিছুই জানি না।" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "মা, তুমি কেন বুঝতে পারছো না? আজকে মৌলি যেভাবে অপমান করেছে বাণীকে, আমাকে, আমার না অনেক অপমান লেগেছে।" তখন ঈশানী রেগে সেখান থেকে চলে যায়। এদিকে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "বাণী, তোমাকে কিন্তু আমার দিকটা খেয়াল করতে হবে। কারণ যে অপমানটা আজকে করেছে সেই অপমানটা কিন্তু আমার গায়ে লেগেছে।" এই কথাটা বলার সাথে সাথে বাণী তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, আমি মাসিমণির মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে চাই না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। আমি সবটা দেখে নেব। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো বানি।" তখনই বানি খুশি হয়ে যায়। এদিকে তানিয়া বলতে লাগলো, "মা, তুমি পারবে। আমি বলছি তো, তুমি দেখবে তুমিই মেডেল জিতিয়ে আনবে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "ঠিক আছে, কালকে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে।" এই বলে পরের দিন সকালবেলায় ডাক্তারের কাছে যায়। ডাক্তার সবকিছু দেখে বলতে লাগলো, সবকিছু ঠিকঠাক আছে। তখন বানি খুব খুশি হয়ে যায়। বানিরা যখন চলে আসতে যাবে তখন আর্য অন্তরাকে হাসপাতালে দেখতে পায়। আর দেখেই অন্তরা লুকিয়ে পড়ে। আর তখন বানি কাছে গিয়ে বলতে লাগলো, "অন্তরা, কি হয়েছে? কেন তোমরা ডাক্তারের কাছে এসেছো? তোমার কি কোনো সমস্যা হয়েছে?" তখন অন্তরা কাঁদতে থাকে আর সে প্রেগনেন্সির খবরটা বাণীকে বলে। আর তখন আর্য বলতে লাগলো, "আমরা না এই বেবিটা রাখতে চাই না, কারণ আমাদের এখনকার অবস্থা তো তোমরা সবটা জানো।" এই কথা শুনে তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "শুনো আর্য, এটা হলো একটা ভগবানের দান। আর তোমরা যে কাজটা করতে যাচ্ছিলে অনেক বড় ভুল করতে যাচ্ছিলে। তোমার কাজের ব্যাপারটা আমি দেখে নেব।" বাণী তখন বলতে লাগলো, "শুনো আর্য আর অন্তরা, তোমাদের দুজনকে বলছি, তোমরা দুজন ওনের যদি সম্মতি থাকে তাহলে আমি তোমাদের মা-বাবার সাথে কথা বলব। তোমরা এ নিয়ে একদম চিন্তা করো না।" এরপরে অন্তরা খুব খুশি হয়ে যায়। তারপরে বাণী আর অনিরুদ্ধ বাড়ি ফিরে আসে। আর যখন বিউটি কনটেস্টে বাণীকে নিয়ে যাওয়া হয়, বাণীর সমস্ত কিছু দেখে খুব খুশি হয়ে যায় জাজরা। আর অনিরুদ্ধ বাণীকে বারবার বলেছিল, নারীদের সবচাইতে সৌন্দর্য হলো মাতৃত্ব। আর সেই মাতৃত্বটাই তুলে ধরেছিল বাণী। আর সেটা দেখে খুব খুশি হয়ে বাণী প্রথম স্থান অধিকার করে। আর বাণীকে মেডেল পরিয়ে দেয় জাজরা। এটা দেখে খুশি হয়ে যায় অনিরুদ্ধ। রেগে যায় মৌলি। আর তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, "কি মৌলি, এবার দেখতে পারলে তো বাণী তোমার থেকে কোনো দিক দিয়ে কম না। সবটা তো বুঝতে পারছো। আজকে বাণী কিন্তু তোমার সেই জায়গাটা নিয়ে নিয়েছে। সবকিছু কিন্তু বাণী পারবে। কিন্তু তুমি বারবার বাণীকে অপমান করো। আজকে বুঝতে পারলে?" আর তখন বাণী খুব খুশি হয়ে অনিরুদ্ধকে বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, আজকের এই সফলতার পিছনে আপনি যদি না থাকতেন আমি এই সফলতা পৌঁছতে পারতাম না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "বাণী, এটা বলো না। এটা তোমারই প্রাপ্য।"